की प्रॉब्लम आज मेट्रो कौन रहा है? मेट्रो से आ रहा है या नहीं आ रहा है? ठीक है रखो। लेट हो नहीं आएगा वो। আমি জিজ্ঞাসা করছি আগের দিন যত বলেছিলাম সেখানে কারো কিছু ডাউট থাকলে আগে বলো। না কোনো ডাউট নেই। প্র্যাকটিস করেছিলে তো? তুমি মেশিনে ঢুকে গেছো কেন পুরো? না বলছি ডাউট বাকি আপনি স্ল্যাশ হোম পেজ যেটা লিখেছিলেন ওই হোম পেজ লেখাটা শুধু স্ল্যাশ লিখেছিলেন। ওটা তো ডিফল্ট পাথ। পরে হয়তো আমি ডিফল্ট পাথ সেটআপ হিসেবে বলেছিলাম যে তাহলে একটা হোম পেজ সাধারণত ল্যান্ডিং পেজ হয়, তাই জন্য সেখানে কোনো পাথ নেম দেব না, ব্ল্যাঙ্ক রাখবো। আচ্ছা, কিন্তু আমার ব্যাপারটা এই মানে হোম পেজে স্ল্যাশটা রাখলে কি হচ্ছে ওই পেজ নট ফাউন্ড দেখাচ্ছে। দ্যাট মিন তুমি রাউটিং এ হয়তো সেটাকে ওঠাওনি। রাউটিং পেজে আগে আমি ব্ল্যাঙ্ক করেছিলাম, তারপর হাইপার রেফারেন্সের ক্ষেত্রে শুধু স্ল্যাশ দিয়েছিলাম। সেটআপের উপর ডিপেন্ডেন্ট। মানে একটা রাউট পাথে দিতে হবে আর একটা রাউট পাথ হচ্ছে পাথটা ক্রিয়েট হলো, আর এই যে বা লিংকে যখন লিখছি দ্যাট মিন আমি ওটাকে ইউজ করছি। তো লিংকে ওখানে স্ল্যাশ করে দিতে হবে নাকি শুধু ফাঁকা রাখতে হবে? তোমার নাম যা আছে তোমাকে আমি সেই নামেই নিশ্চয়ই ডাকবো, অন্য নামে ডাকলে নিশ্চয়ই তুমি সাড়া দেবে না। বলছি এর সাথে রাউটিং এর প্রজেক্টের সাথে যদি আমরা বুটস্ট্র্যাপের ব্রাউজার ইউজ করতে চাই তাহলে ওই বুটস্ট্র্যাপের ওই পাথটাকে এখানে রাউটিং এ দেবো কেন? যেরকম index.js বা app.js এর দিতাম সেরকমই দেবো। দিয়ে আবার ওখানে রাউটিং এর মানে রাউটিং এ তার কোনো পাথ লাগবে না তো। ক্যারাউজেল কি কোনো শুধু একটা পাথে একটাই হিসেবে থাকবে নাকি ওটা হোম পেজের ডিজাইন হিসেবে আসবে? মানে বলতে যে ক্যারাউজেলের কম্পোনেন্টের রাউটিং এর ওখানে এসে অ্যাড করে দিলে রাউটিং এর ওখানে সেই সমস্ত কম্পোনেন্ট আসবে যাদের আমরা দেখতে চাই, কোনো পার্ট নয়। আমার কি সব পেজের ক্ষেত্রেই ক্যারাউজেল থাকবে? না, সব পেজে তাহলে ক্যারাউজেল আমি কেন নেভিগেশন বারে বা ওই সমস্ত জায়গায় আনবো? আমার হোম পেজে দরকার হবে তাহলে আমি হোম পেজে কম্পোনেন্টটাকে নিয়ে যাব, রিকোয়ারমেন্ট ওয়াইজ কাজ করবো। তো রাউটিং এর ক্ষেত্রে হচ্ছে যারা ম্যান্ডেটরিলি যাদের পাথ নেম দরকার তাদেরকে রাখবো, যে কমন পার্ট গুলো আমার সমস্ত ক্ষেত্রে দরকার তাদের রাখবো। বাকিগুলো তো আমি যে কোনো কম্পোনেন্টে ইম্পোর্ট করব, যেরকম আগের দিন হোমের ক্ষেত্রে ব্যানারটাকে রেখে নিয়েছিলাম সেভাবেই রেখে কাজ করব, তার তো আলাদা করে দরকার নেই। আচ্ছা স্ক্রিন শেয়ার করি, হ্যাঁ, কারণ রাউটিং এর পুরো কনসেপ্ট শেষ হয়নি, চলছে সবে। আমার স্ক্রিন কি আসছে? কারণ নেটওয়ার্ক ইস্যু কালকে অবধিও ছিল, সেখানে একবার দেখে নাও আসছে নাকি আসছে না। সবার ক্ষেত্রে আসছে। আমি আগের দিন অবধি ফাইলটা পাথ ক্রিয়েট করছি, পাথটা রেসপেক্ট আমি ইউআরএল এ যদি সেই স্ল্যাশ দিয়ে পাথ নেমটা দিচ্ছি তাহলে পেজটাকেও দেখাতে পারছি। ম্যাডাম আমি বলছি এই কম্পোনেন্ট করে লেআউট আছে, লেআউট আর রাউটিং এই দুটো বেশি ফোল্ডার কিরকম কাজ করছে? রাউটিং এ সেটআপ করছি, লেআউটে হেডার ফুটারে সেটআপ করছি, যেগুলো কমন পার্ট আছে সেগুলো সেটআপ লেআউটে করছি। ওটা তো অর্গানাইজড করার জন্য, যাতে আমার যেখানে কমন পার্টগুলো দরকার হবে আমি লেআউট, হেডার নেভিগেশন বারটা লেআউট তৈরি করে, তাই ওটাকে লেআউট পার্ট হিসেবে রেখেছি। আর রাউটিং ফোল্ডারে আমি রাউটিং এর সেটআপ করেছি। এই তো রয়েছে, আর তো কিছু নেই। আচ্ছা আমি ছোট্ট করে রিভিশন করছিলাম, যেটা বলতে গেছিলাম সেটা হচ্ছে আগের দিন আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে কিভাবে একটা কম্পোনেন্টকে আইডেন্টিফাই করার জন্য ডিফারেন্ট পাথ ক্রিয়েট করা যায় তার সেটআপ করছিলাম। এবার সেটা করার ক্ষেত্রে প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য যেগুলো ব্রাউজারে দেখা যাবে, আমি পার্ট বলছি না, মানে তোমার হয়তো ব্যানার পার্ট রয়েছে, ব্যানার পার্টের তোমার পাথ দিয়ে কিছু হবে না, আমি তো শুধুমাত্র ব্যানার পার্টটাকে কোথাও দেখতে চাইবো না, সেটা কোনো না কোনো কম্পোনেন্ট রেসপেক্টে দেখতে চাইবো। ধরো তুমি ল্যান্ডিং পেজটা যেটা বানিয়েছো হোম পেজ, তার জন্য একটা ব্যানার রেখেছো, তার হয়তো একটা অ্যাবাউট সেকশন রেখেছো, সেগুলো এসে হোমের পেজটাতেই জমা হয়েছে, তাতে হোম পেজটা তৈরি হয়েছে। এবার হোম পেজটা ব্রাউজারে দেখা যাবে, তাহলে হোম পেজ রেসপেক্টে
আমার পাথ নেম ক্রিয়েট কাইন্ড অফ ফ্ল্যাট সিস্টেম। তোমার ফ্ল্যাটের নাম্বারগুলো আলাদা আলাদা রয়েছে, বা ফ্ল্যাটের ভেতরে রুম কে কিভাবে বানাবে সেটার ক্ষেত্রে চয়েসেস থাকতে পারে, সেখানে সে কিছু রকম চেঞ্জেস চাইলে করতে পারে। বাট ওভারঅল জিনিসটা যেটা আমি অ্যাকচুয়ালি বাইরে থেকে দেখবো, আচ্ছা এই রুম নম্বরের দরজাটা আমি দেখতে পাচ্ছি, দ্যাট ওয়ান ইজ দ্য পাথ সেটআপ। আমি পাথ সেটআপ করে রেখেছি, এবার ওর ভেতরের জিনিসগুলোকে আমি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা তৈরি করতে পারি, আমি চাইলে একবারে তৈরি করতে পারি। আলাদা আলাদা করলে পরে কোডটা একটু ক্লামজি কম হয়, আমার এরর সলভিংটা ইজি হয়। আর যদি তুমি একবারে করতে চাও তো সেটা করতে পারো, একটু অর্গানাইজ ভাবে করলেই চলবে। তাতে মাথায় রেখো আমার যেন একটা মেন র্যাপার বলে কিছু একটা থাকে। সেক্ষেত্রে রিয়াক্ট ফ্র্যাগমেন্ট দেখিয়েছিলাম কিনা মনে নেই, আজকে রিয়াক্ট ফ্র্যাগমেন্টের জায়গাটা একবার বলবো, বোধহয় একটু বলেছিলাম রিয়াক্ট ফ্র্যাগমেন্ট, তাও আবার বলে দেবো। তো এবার গেছিল আমাদের সেই রেসপেক্টে পাথ সেটআপ। পাথ সেটআপ সাধারণত স্মলার কেসে হয়, লোয়ার কেসে আমরা কাজ করি, ক্যাপিটাল দিয়ে সাধারণত লেখা হয় না, কোনো রকম স্পেস থাকে না, হাইফেন থাকতে পারে, আন্ডারস্কোর থাকতে পারে, নাম্বারও থাকতে পারে, বাট স্পেস দিয়ে সাধারণত আমরা কোনো পাথ নেম ক্রিয়েট করি না। পাথ নেমটা কিসের উপর ডিপেন্ডেন্ট? তোমার কোন এলিমেন্ট আছে তার উপরে ডিপেন্ডেন্ট। আমি অ্যাবাউট পেজ দেখতে চাইছি, সেখানে যদি আমি এবিসি লিখে দিই আমি কখনোই বুঝতে পারবো না যে ওটা কি ডিসপ্লে করছে। তাহলে কাজ রেসপেক্টে নামটা থাকাটা ভালো। দেন আমি যেটা মুভ করেছিলাম সেটা হচ্ছে ডিফল্ট পাথ সেটআপ আর পেজ নট ফাউন্ড। ডিফল্ট পাথ যাকে বানাবো তার ক্ষেত্রে কোনো পাথ নেম দেব না, ব্ল্যাঙ্ক রাখবো। আমি হোম পেজটাকে ডিফল্ট পেজ চেয়েছিলাম, তাই এটাকে ব্ল্যাঙ্ক রেখে কাজ করেছিলাম। আর পেজ নট ফাউন্ড হচ্ছে স্টার দিয়ে বোঝায়, ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার দিয়ে। তার মিনিং হচ্ছে এগুলোর মধ্যে থেকে যদি কোনোটায় ম্যাচ করলো ভালো, তার বাদ দিয়ে যাই লিখি না কেন ও আমাকে রিসিভ করাবে পেজ নট ফাউন্ডের ক্ষেত্রে। তাহলে সেটাই পেজ নট ফাউন্ড রেসপেক্টে আমাকেও দেখাবে। হেডার ফুটার তো আসবে না। হেডার ফুটার পেজ নট ফাউন্ড আমি রেখেছি তাই আসবে, কন্ডিশনাল দিইনি কোনো। কন্ডিশনালের জন্য আবার হুকস লাগবে, তো এত হুকস এখনো যায়নি। ইউজ লোকেশন দিয়ে এইটাকে ক্যাচ করানো যায় পাথ নেমটাকে, সেই রেসপেক্টে আমি কন্ডিশন রাখতে পারি, এই কন্ডিশনের জন্য দেখাবো, বাকিদের জন্য দেখাবো না, সেটা করাই যায়। ওটা কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে ইজিলি হয়ে যায়, বাট সেটা পরে এখনো ইমপ্লিমেন্ট করিনি, এখন তাকে সিম্পল আগে রাউটিং সেটআপ শিখি। তাহলে আমাদের ক্ষেত্রে নর্মাল পাথ সেটআপ হয়েছে, ডিফল্ট পাথ সেটআপ হয়েছে, তার সাথে পেজ নট ফাউন্ড হয়েছে। এখন আমার ফোকাস হচ্ছে ডাইনামিক পাথ সেটআপ করা। দ্যাট মিন পাথের থ্রুতে ভ্যালু কি করে পাঠাতে পারি, কারণ কিছু কাজের ক্ষেত্রে ইউআরএল থ্রু ভ্যালু পাস হয়, গেট মেথডের কাজ। তো সেটার ক্ষেত্রে কিভাবে সেই ভ্যালুটা যাবে বা কিভাবে আমি সেই ভ্যালুটাকে রিসিভ করতে পারবো, আমি এখন সেটাতেই ফোকাস করছি। তুমি নতুন কম্পোনেন্টের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে পারো, বা যে কম্পোনেন্টগুলো বানিয়েছো তার ক্ষেত্রেও করতে পারো। যেহেতু প্রথম করছো আমি তাই ফ্রেশ কম্পোনেন্ট বানিয়েই দেখাচ্ছি, কারণ তাহলে না হলে তো এটার মধ্যে আবার মডিফিকেশনের জায়গা এসে যাবে, দরকার নেই। ধরো আমি একটা কম্পোনেন্ট বানাচ্ছি ফিচার্স নামে, আপাতত কোনো সিএসএস ফাইল তাতে রাখছি না, শুধুমাত্র সরি আমার কিছু রাখছি না, মানে এক্সটেনশনটাই দিইনি, .jsx বলে বানিয়ে নিলাম। আর ফিচার্স আমি চাইছি ফিচার্স পেজে যখনই ও আসবে তখন ওর সাথে করে কোম্পানি নেম নিয়ে আসবে, কোন কোম্পানি নেমের ফিচার্স ও দেখাচ্ছে, হয়তো ডিফারেন্ট বা কোনো ডিফারেন্ট প্রোডাক্ট নেমও নিয়ে আসবে, সেই প্রোডাক্টের ফিচার্সটা ও ভিজিবল করবে। ফর এক্সাম্পল, হ্যাঁ, কাজগুলো আরো বেটার ভাবে করব। তাহলে তার ক্ষেত্রে পাথ সেটআপ যখনই হবে আমি লিখলাম একটা পাথ নেম, এখানে একটা স্ল্যাশ থাকবে, আমার একটা ভেরিয়েবল থাকতে হবে, যে ভেরিয়েবলটা দিয়ে ও বুঝবে যে তুমি কোনো একটা ভ্যালু পাঠাতে চলেছো। ইউআরএল এ যদি সেই ভেরিয়েবল ক্রিয়েট করতে হয় তার জন্য কোলন সাইন দিতে হয়, ইস্টু নয়, ওটাকে ইস্টু সাইন বলবো না, ছোটবেলায় ইস্টু বলতে, বাট প্রপার নাম ওটার কোলন সাইন। কোলন সাইন দিয়ে একটা ভেরিয়েবল নেম দিতে হয়। আমি যে কোনো ভেরিয়েবল নেম দিতে পারি, আমি যেহেতু প্রোডাক্ট নেম পাঠাবো আমি তাই প্রড নেম নাম দিলাম। কিছুই না, আইডেন্টিফিকেশনের সুবিধা হবে। তুমি এখানটায় শুধু নেম লিখলেও যে কোনো অসুবিধা তা না, বাট জাস্ট কোলনের পরে যেটা লিখছি ও সেটাকে অ্যাজ ভেরিয়েবল ট্রিট করে, যে ও তার মানে ফিচার্স পাথে যখন যাবে তার সাথে কোনো একটা ভ্যালু আমাকে পাঠাতে চলেছে। রেসপেক্ট এলিমেন্টের জায়গায় যাই, এলিমেন্টটাকে দিয়ে দিই,
উপরে ইম্পোর্ট হয়নি, ইম্পোর্টটা আমাকে করতে হবে। দেখে নি একবার, উপরে ইম্পোর্ট হয়ে গেছে। পাথ সেটআপ ডান। এটাতে ডাইনামিক ভ্যালু যাবে, তাই ডাইনামিক পাথ সেটআপ হলো। বাট এই ভ্যালুটা এখন আমি পাঠাবো কোথা থেকে? আমার তো নেভিগেশন বার ছাড়া এখন কোনো উপায় নেই। পরে যেরকম ডাইনামিক্যালি ভ্যালু আসছে পাস করছি, সেগুলো সব করা যাবে, কিন্তু এখন সেসব কিছু নেই। তাহলে এখনের ক্ষেত্রে আমাকে নিজেকেই ভ্যালু পাস করতে হবে। পরে আসবে, হ্যাঁ, এখন নেই। তাহলে সেটার ক্ষেত্রে আমি একটা ভ্যালু নিয়ে রাখি, যে কোনো প্রোডাক্ট বলেই নিলাম, হ্যাঁ, নামটার সাথে কোনোভাবে লিংক নেই, আমি নাম দিলাম প্রোডাক্টের ল্যাপটপ। এই ভ্যালুটা পাঠাতে চাইছি। তখন কিন্তু এখানটায় টেমপ্লেট লিটারাল ফরম্যাট লাগবে। মনে করে দেখো, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে যখনই কোনো ডাইনামিক ভেরিয়েবলে ভ্যালু প্রিন্ট করতে হতো, সেখানটাও কিন্তু টেমপ্লেট লিটারাল ব্যাকটিক দিয়ে, ওটা টেমপ্লেট লিটারালি তো বলে। তাহলে এখানে তার জন্য কার্লি ব্রেস থাকবে, ব্যাকটিক সাইন থাকবে, স্ল্যাশ। পাথ নেমটা একবার দেখে আসি, ফিচার্স দিয়েছিলাম, পাথ নেমটাকে আগে নিয়ে যাই, সেটাকে প্লেস করলাম, স্ল্যাশ দিলাম, কোলনটা এখানে নয়, এখানে ডলার দিয়ে ভ্যালু পাস হবে, যেরকম ভাবে টেমপ্লেট লিটারাল ফরম্যাট পাস করে। আমি প্রোডাক্টের স্পেলিং ভুল লিখেছি, জাস্ট এইটুকু জায়গা যদি করি, তাহলে আমরা ইউআরএল পার্টে দেখতে পারবো যে ও কিন্তু সাথে করে ভ্যালুটা নিয়ে যাচ্ছে। দেখি সেটা ট্রাই করে। PM नहीं नहीं ये इधर है, फिर स्प्लिट रहता है ना मेरा, तो उल्टा पुल्टा जगह पे वो हो जाता है। तो আচ্ছা যাই, ফিচার্সে ক্লিক করি, এই দেখো ফিচার্স এই পাশটা, এইখানটাতে জুম হবে না, আমি জাস্ট হাইলাইট করতে পারি। এই দেখো ল্যাপটপ ভ্যালুটা নিয়ে গেছে। পরে হ্যাঁ, এই ভ্যালুটা পরেও ডাইনামিক্যালি হবে, এপিআই থেকে ভ্যালু আসবে, সেটা পাঠাবো। বাট এখন তো আমার এপিআই দিয়ে না, আমি যখন জাস্ট সেট আপটা শিখছি, তাহলে ভ্যালুটা পাঠিয়ে দিয়েছি। এই ভ্যালুটা কি রিসিভ করা যায়? হ্যাঁ, অবশ্যই রিসিভ করা যায়, সেটাও দেখাবো। আগে তোমরা তোমাদের মতো একটা ভ্যালু তো পাঠাও, তারপর। আমি রাউটিং পোর্শনটাকে একদিকে খুলে রাখলাম, আরেকদিকে খুলে রাখলাম হচ্ছে হেডারের পার্টটা, যাতে তোমাদের দেখে বুঝে করতে সুবিধা হয়। তোমরা তোমাদের মতো কম্পোনেন্ট বানিয়ে কাজটাকে করতে পারো। একটা কম্পোনেন্ট বানাতে হবে, রাউটিং স্টাফ করতে হবে, মেশিনও আনবে না, মেশিনে হাফ কাজে করে রাখবে, আমি কোথা থেকে কাজ দেবো তোমায়? ওই দেখো অন্যের জিপ দিয়ে কাজ চালিয়ে দিচ্ছে, তাও খাটবে না। তোমার মেশিন কি হলো আবার? আজকে বাড়ি থেকে আসিনি তো। হাই পাঠাও, আমাকে হাই পাঠাও। আমি গ্রুপ থেকে নিচ্ছি, গ্রুপে আছে। কম্পোনেন্টের ভিতরে ম্যাম ফোল্ডার বানিয়েছেন ফিচার্স গুলো? হ্যাঁ অবশ্যই, এই তো ফিচার্সে আপাতত ব্ল্যাঙ্ক কিছু সেরকম নেই।
ফিচার্স ফাইলটা এখন ফিচার্সে কিছু নেই, নর্মাল একটা কম্পোনেন্ট আছে ব্ল্যাঙ্ক। এখনো ফিচার্সের কাজ করিনি।
হলো? শুভদীপের হয়েছে? আচ্ছা, ওদিকে সুমনের, আর কার বাকি? এদিকে রাজর্ষি, শুভ্রজিৎ, দেখো তোমার আগে দেখো, তারপর আমি যাচ্ছি। রাজর্ষির চলছে, এদিকে সুন্দরলালের, কৌশিকেরও চলছে। রাজর্ষিরটা আমি দেখে আসি। এতগুলো পড়াশোনা কেন? ফিচার্স ইজ নট ডিফারেন্ট। দেখো কোথায় লেখা আছে এসআর আর মানে যাও তুমি এটা পড়া শেখাচ্ছি। উপরে দেখো এসআর এর ভিতরে রাউটিং আছে পড়লে তারপরে রাউটিং বা জেস সেখানে ফিচার্স ইজ নট ডিফারেন্ট। মানে রাউটিং বলতে গিয়ে দেখো ফিচার্স ইম্পোর্ট হচ্ছে উপরে তাই জন্য যাচ্ছে। আমি কিছু ফিচার্স বলতে যেখানে গেছে ওখানে লাস্ট এখানে এসআর পাশে ক্লিক করো। এসআর পাশে কার্টুন এন্টার also at the purchase space. এতগুলো টার্মিনাল করে বসবো, এই টার্মিনাল জব চলছে, এটা চলছে, এটা কেমন চলছে না এটা চলছে, একটা চলে যখন থাকলো এখানে ফিচার্স এর নাম বলতে পারবে যে সিস্টেম আমাদের কেন চেঞ্জ করছো থাকতো আগে রাউন্ড দেখা হয় বন্ধ করে আসবে এই যে এখানে এটা দেখাচ্ছে ওটা তোমাদের কম্পিউটার না দেখাও এটা দেখো এখানে দেখাও মানে যখন ক্লিক করছি ল্যাপটপটা একবার রিফ্রেশ করে দেখি এলিমেন্ট টাইপ যেটা দেওয়া হয়েছে সেখানে প্রবলেম দেখাচ্ছে এখন তো দেখাচ্ছে না আশা করছি হবে না আরেকবার দেখি জানি যদি আসি তখন আচ্ছা হয়েছে মানুষের হয়েছে আপনি স্টার্ট করুন। একটু স্ক্রিনটা দেখো সবাই প্লিজ আমার ভ্যালু পাঠানো হয়ে গেছে ইউআরএল বারে ভ্যালুটা আসছে আমি দেখে নিয়েছি এবার সেই ভ্যালুটাকে তো আমার চাই ভ্যালুটাকে আমি কালেক্ট করব শুধু ইউআরএল এ ভ্যালু এসে কোনো লাভ নেই ইউআরএল থেকে ভ্যালু কালেক্ট করাটাও খুব দরকারি সেটা কোথায় হবে অবভিয়াসলি ফিচার্সের জন্য যে কম্পোনেন্টটা বানিয়েছি সেখানটায় হবে এটার জন্য আমাদের একটা হুকসের হেল্প নিয়ে কাজ করতে হয় সেই হুকসটার নাম ইউজ প্যারামস আগে কাজটা দেখে নাও তারপর দুজনে কথা বলো প্লিজ তোমরা ক্লাস 2-3 তে পড়ো না যে বোঝাতে হবে বোঝানো হচ্ছে মানে সবাইকে বোঝানো হচ্ছে নেক্সট টাইম থেকে যেন এটা না দেখি ইউআরএল থেকে ভ্যালু কালেক্ট করার জন্য যে হুকসটা আমাকে হেল্প করবে তার নাম ইউজ প্যারামস এটা রিয়াক্ট রাউটার ডোম আমাকে দেয় প্লিজ যখন ইম্পোর্ট করবে সবাইকে বলছি চেক করে দেখে নেবে ঠিক প্যাকেজ থেকে হয়েছে কিনা কারণ ভিএস কোড সাজেশন দেওয়ার সময় অনেক সময় ভুল পাথ দিতেই পারে এই আগের দিনই কারো একটা ছিল রাউটস আর ব্রাউজার রাউটার রিয়াক্ট থেকে ইম্পোর্ট করা ছিল বোধহয় রাজর্ষির দেখেছিলাম সে কারণে পুরো কাজটা হচ্ছিল না তো যতই ওরা সাজেশন দিক নিজে একবার চেক করে দেখে নেবে ঠিক প্যাকেজ দেখাচ্ছে নাকি দেখাচ্ছে না
এই হুকটার কাজ কি? এই হুকটার কাজ হচ্ছে ইউআরএল এর থ্রু আসা ভ্যালু বা যাকে আমরা প্যারামস ভ্যালু বলি তাকে কালেক্ট করতে হেল্প করা। কিভাবে করে? সাধারণত ও অবজেক্ট ফরম্যাটে করে। আমি আপাতত এভাবেই লিখছি তোমাদের জাস্ট দেখানোর জন্য ও অবজেক্ট ফরম্যাটে যে ভ্যালুটা পেয়েছে। হুকস তো হুকস মিনস সাব মেথড, তো সেখানটার জন্য প্যারান্থেসিস থাকবে। কনসোল ডট লগ করবো। কনসোল ডট লগ করাটা খুব দরকারি বোঝার জন্য যে ও কি ভ্যালু পাচ্ছে কি ভ্যালু পাচ্ছে না। এমন হতে পারে পুরো কাজ হয়ে গেছে, এদিকে ও হয়তো ভ্যালুটা পায়ইনি, তাহলে কোনো লাভ নেই কাজ করে। তাহলে আমার কনসোল দেখে কাজ। চলে যাই ব্রাউজারে, একবার ফিচার্সেই আছি, ইন্সপেক্ট করি, কনসোল দেখি, হ্যাঁ প্যারামস ভ্যালু পাচ্ছে একটা, সেটাকে ওপেন করি। দেখো অবজেক্ট ফরম্যাটে পেয়েছে, তার নাম প্রড নেম। এটাকে নিচে নামিয়ে দিই, দাঁড়াও সুবিধা হবে দেখতে। এই দেখো অবজেক্ট ফরম্যাটে পেয়েছে এবং প্রড নেম নামে পেয়েছে। এই নামটা কোথায় ছিল বলো তো? রাউটিং পেজে ছিল। রাউটিং এর যে ভেরিয়েবল নেম সেই নাম রেসপেক্টেও রিসিভ করেছে। তো তুমি ডিসপ্লে করানোর ক্ষেত্রে নর্মাল তো করতেই পারো, জাস্ট h2 দিয়ে লিখলাম আমি প্রোডাক্ট নেম বলে এরকম লিখলাম ডেটা ডট প্রড আন্ডারস্কোর নেম। এটা একটা ওয়ে আউট করাই যায়, তাতে ওটা ডিসপ্লে হবে, কোনো অসুবিধাই নেই। কিন্তু আমি চাইছি না এভাবে ডিসপ্লে করতে, আমি চাইছি যে ডিস্ট্রাকচার করে নিই। কেন ফালতু আবার একটা ডট অপারেটরে যাব? এখানে ডিরেক্টলি লিখে দিলাম যে ওই যে প্রড নেম তাকে তুমি ডিস্ট্রাকচার করে দাও, তাহলে এখানেও যখন প্রিন্ট হবে আমার অ্যাকচুয়ালি প্রড আন্ডারস্কোর নেম রেসপেক্টেই ডিসপ্লে হবে, তাহলে এখানটায় কাজটা একটু কমে যাবে। এই কনসোল ডট লগ গুলো টেস্টিং পারপাস আমরা রাখি। এই দেখো এখন সুন্দর অবজেক্ট ফরম্যাট থেকে বাইরে চলে এসেছে, ঠিকঠাক ভাবে ডিসপ্লে হচ্ছে। টেস্টিং কমপ্লিট হয়ে গেলে কনসোল ডট লগ গুলো ডিলিট করবে না, কমেন্ট করবে, কারণ আবার হয়তো কোডে কোনো ইস্যু আসছে, তখন ওই কনসোলটা আমাকে দেখতে হবে যে তখন কি ওখানে ঠিকঠাক করে কাজ করেছিল। তাই কোনো রকম ডিলিট হবে না, কনসোল সবসময় কমেন্ট হবে। তাহলে কি করলাম আরেকবার রিপিট করি। প্রথম কথা হচ্ছে রিঅ্যাক্ট রাউটার ডোম থেকে ইউজ প্যারামস হুককে নিলাম, যার কাজ হচ্ছে প্যারামস ভ্যালু কালেক্ট করা, দ্যাট মিন ইউআরএল ভ্যালু কালেক্ট করা। এটা কালেক্ট করার ক্ষেত্রে কোন কি ফরম্যাটে কালেক্ট করে? অবজেক্ট ফরম্যাটে কালেক্ট করে। অবজেক্টে কি নেম কোনটা হয়? রাউটিং এ আমরা যে ভেরিয়েবল নেমটা ক্রিয়েট করেছিলাম সেটা হয় হচ্ছে ওর কি নেম। তাহলে সে রেসপেক্টেড ডিস্ট্রাকচারই করে নিয়েছি একদম ডিরেক্টলি, তারপর তাকে নিয়ে আমার ফার্দার যা কাজ থাকার কথা সেটা করছি। এখন তো প্রিন্টিং ছাড়া কাজ নেই, তাই আমি প্রিন্টিংই করেছি। এবার কথা হচ্ছে এটা তো হয়ে যাবে, সেকেন্ড কথা হচ্ছে তাহলে কি এরকম দুটো তিনটে ভ্যালু পাঠানো যায়? হ্যাঁ পাঠানো যায়, তোমরা আগে ট্রাই করে তো দেখো, তারপর আমি বলবো। আর আদারওয়াইজ বাকিটা আগে প্রিন্ট করে দেখো। না মই এরটা এখনো আছে। দেখি এটা না বানিয়ে তুমি কাজ করে যাচ্ছ, অসাধারণ, কনসেপ্ট পারছে না। কি করছিস সিরিয়াল লাও? अरे कुछ कुछ दिन ऐसे ही होता है। छोटे छोटे दूसरों में से बड़ी बड़ी बातें तो কি বল আগে আসতে
না ভাই ওর সাথে আমার তুলনা করিস না, এত বড় বড় গালাগাল দিস না আমাকে। प्लॉट ने कुछ एरर नहीं है, हमारा एरर नहीं है। What is this happening here? কি বলছে মডিউল বিল্ড ফেল্ড, আমার 8 লাখ টাকার প্যাকেজ কি করে হবে এরকম হবে। আপ টু 7K যেখানে করছি সেখানে 8 লাখ কেন 8K টা দেবে আপ টু 7K ভাই বছরে 1 লাখের প্যাকেজ হবে কিন্তু সেটা খালি খালি হার্ডওয়্যার ঠিক আছে এই কি একদম বলতে কি আউটস্ট্যান্ডিং বলবি দশ মাস দেবে আমি বলতে আমি আশা করব 10 দেবে ভাই 10 বলে টাকা সে আবার কি, টাকা বলে কিছু হয় না। আরে যেটাতে গান্ধীর ছবি দেখে ওটাই বল না ওইগুলো আমরা মানি না। তুই জিন্না কে মানিস? তুই সি ও ये পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী জিন্না। বললে না খুব ভালো জিনিস আল্লাহ হাবিবি খাবে কি নিজে কি করিস নিজে কি উঠাই প্রিন্ট করে ये मैम स्ट्रिंग लिटरल কোথায় ইউজ করলো, টেমপ্লেট লিটরাল ফিচার্স রাউটিং লিডারে যা লিডারে লিংক এটা লিংক সেই লিংকে মাত্র হেডারের লিংকে এলাই
ফিচার্স এর পাশে ওই যে প্রোডাক্ট নেম দিয়েছিল ওখানে পাস করেছে লিংকে এই যে পাঁচ যেটা লিঙ্ক মানে লিংক 2 তে দিয়েছিল ও যেখানে পাঁচ ওই যে যেখানে ডিফাইন করছি বলো এটা সিঙ্গেল ভ্যালু ডাবল ভ্যালুটা ট্রাই করতে পারলাম দেখি কি হবে বলবে পাঠালে কি করে রাউটিং দেখি একদম ঠিকই তো আছে পাঠানোর চেষ্টা করেছে ঠিক আছে ট্রাই তো করতে ঠিক আছে না এই যে লাইন নাম্বার 5 আর 6 কি দরকার ছিল একবারে হয়েছে আচ্ছা আর নামটা দেখে এসো রাউটিং এর নামটা দেখে এসো রাউটিং কি নাম দিয়েছো প্লট এত কাছাকাছি নাম লিখেছো যে চোখ ধাঁধিয়ে যাচ্ছে মাস্টার স্পেস হয়ে গেছে প্লট নেমের পরে স্পেস দিও না স্পেস অলসো আর ক্যারেক্টার এবার দেখো হয়তো হয়ে যাবে তো দুটো ভেরিয়েবল বানাতে বলছি আমি যে একটা পাঠিয়েছি এরকম দুটো রাউটিং এর ক্ষেত্রে স্ল্যাশ দিয়ে কাজ হবে স্পেস মানে হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার ওটাও ক্যারেক্টার তাহলে তো নাম ম্যাচ করতে পারছে না নাম ম্যাচ না করতে পারলে তো করে ভেরিয়েবল দেবে স্যার দুটো মানে কি পুরো আরেকটা লিঙ্ক ধরো প্রোডাক্ট নেম গেল প্রোডাক্টের ব্র্যান্ড গেল দুটোই আমি ইউআরএল দিয়ে পাস করতে চাই কিন্তু ওটা আর হেডারে গিয়ে ইয়ে করতে হবে তাহলে কত থেকে পাবে আমার করতে হবে স্ল্যাশ লাগে মাস্টারে স্ল্যাশ লাগে ডলারে নেই হ্যাঁ ওই ইউআরএল বা নিজে থেকে চেঞ্জ করে তো অ্যাড্রেসটাকেও চেঞ্জ করে এনকোড করে রাউটিং এর পার্ট আছে নতুন রাউটিং এর পার্ট ঠিক আছে আবার ক্যাপিটাল লেটার নেয় সেটা ভেরিয়েবল স্মল না রাউটিং কি এরকম না কমান স্ল্যাশ দিয়ে কোলন হবে স্ল্যাশ কোলন স্পেস দিও না স্পেস কিন্তু ক্যারেক্টার ইউজ প্যানেলস এবার ওখানেও তাহলে স্ল্যাশ দিয়ে আরেকটা ভ্যালু পাস হবে তোমার স্পেস দিয়ে হবে না এটা রিটার্ন স্ল্যাশ দিয়ে এবার দেখো যাচ্ছে না তারপর কালেক্ট করবে রাউটিং রিটার্ন এটা তাহলে কমেন্ট করে রাখো পাথ এটা বলো যাও ব্রাউজারে যাও আগে ব্রাউজার দেখিয়ে এসো দুটো ভ্যালু দেখাচ্ছে সেট বলো ফিচার সাইকেল ক্লিক করো থাকো বড় ভার্চুয়াল রুম থেকে আসো আসছে দুটো ভ্যালু মোবাইল আসছে আর 1 আসছে দুটো ডিসপ্লে একটা করা হয়েছে তাই তাহলে ওটাকে ডিস্ট্রাকচার করতে হবে লাইন নাম্বার 5 এর পাশে ইউএসএ প্রোডাক্ট নেম প্রোডাক্ট আন্ডারস্কোর নেম কমা দিয়ে প্রোডাক্ট আন্ডারস্কোর আমিও করব যদি বেশিরভাগ জনের হয়ে গেছে তাও আমি করছি একবার আমি প্রোডাক্ট নেমের সাথে প্রোডাক্ট আইডি পাঠাচ্ছি হ্যাঁ যে যেভাবে ডিসপ্লে করতে চায় একবার শেয়ার করে রাখলাম মাল্টিপল ভ্যালু পাঠিয়েছি জাস্ট স্ল্যাশ থাকবে আর কিছু না স্ল্যাশের পরে কোলন দিয়ে একটা ভেরিয়েবল নেম হেডারের ক্ষেত্রেও তাই স্ল্যাশের পরে একটা ভ্যালু পাঠাও
রিসিভ করার ক্ষেত্রে জাস্ট কমা দিয়ে তো রিসিভ হয়ে যাবে। এবার রিসিভ হয়ে গেলে তাকে তুমি যেভাবে ডিসপ্লে করতে চাও করো। আমি যেরকম ডিসপ্লের ক্ষেত্রে ব্র্যাকেটের ভেতর করেছি। আমি না দেখালাম এতক্ষণ ধরে স্ক্রিনে, জানো তো? ম্যাম হেডারটা আমি তিনটেই খুলছি। এই গেল রাউটিং এর সেটআপ, এই গেল লিংকের সেটআপ, এটা ইউজ প্যারামস। জুম করে নাও, জুম করে নাও, মানে জুম করা যায় তো স্কাইপে। রে বাবা রে, এত বকবক কেন? আচ্ছা, ওদিকে কমপ্লিট হলো? তোমাদের দুজনের হলো? আর 2 মিনিটে প্লিজ কমপ্লিট করো। ম্যাম একটু দেখুন তো আমার এরর কোথায় দিচ্ছে। দেখো, ঘোরো আমার দিকে, মেশিনটা ঘুরিয়ে দাও। লিঙ্ক টু করে ফিচার্সের আগে কম্পোনেন্টটা দেখো, features.jsx। এখানটায় ক্ষেত্রে ফিচার্স আছে, এক্সপোর্ট করা আছে, ঠিক আছে। রাউটিং এ চলে যাও। রাউটিং এর ক্ষেত্রে পাথ ক্রিয়েট করেছো, ফিচার স্ল্যাশ, এখানে কি বাইরে কোনো স্পেস আছে? না, স্পেস নেই, ঠিক আছে। এলিমেন্ট হিসেবে কোথায় স্পেস? আমি এটা পুরো খুলে নিলাম, করে নিয়ে রাউটার শেষ হয়েছে, ফিচার্সে রয়েছে, ফিচার্সে গেছে, রয়েছে রাউটিং এ, রাউটিং থেকে বের হলো, বেরিয়ে তোর কম্পোনেন্টস এর ভেতর ফিচার্স হয়নি, ফিচার্স বাইরে রয়ে গেছে, ঠিক আছে। ফিচার্স বাইরে, ওকে গেল। এখন এরর বলতে কি হচ্ছে? ব্রাউজারে কিছু আসছে না, এটার ভ্যালুটাও পাইনি, তাহলে এই ভ্যালুটাও কোথা থেকে পাবে? এক সেকেন্ড, হেডার থেকে পাবে। হেডারে যাই, হেডারের ক্ষেত্রে লিঙ্ক টু যখন করেছো, ক্লিকটা ঠিক করে হোক, হয়তো নেয়। আচ্ছা, ব্যাকে যাই, একটাও তো খুলছে না।
Product is not defined. কোথায় আছে প্রোডাক্ট কোথায় আছে একটা এররে তো বাকিটা আটকে দেয় না প্রোডাক্ট কোথায় রেখেছো এখানে রাখবো না ও ভেরিয়েবল তো আচ্ছা ফিচার্স এটা কি এরকম আলাদা কে করে দিয়েছে তুমি করেছো না আগে কেউ করে রেখেছিল কোনটা? এই সেপারেট আমি আর কি। এটা সাইডে থাকলে সুবিধা হয় তো দেখতে আমাদের না আমি 3টা ওপেন করেছিলাম 3টা টার্মিনাল বা ওটাতে অসুবিধা হয় কাজ করতে। কনসোল আর ইয়ে বলো এটা আমাদের টাইপ করে দিয়েছি দিয়েছো এটা যে এখানে প্রোডাক্ট সাইজ আর কিছু স্ল্যাশ কই না পুরো আলাদা আলাদা জিনিস হ্যাঁ সেপারেট আবার একবার বলো বলছিলাম তো এটা যদি আমি কম্পিউটারে ট্রাই করছিলাম অবজেক্ট পাঠিয়ে দিয়ে আর যদি এখানে ফিচার্সের ডট ডট দিয়ে অ্যাক্সেস করে আসলে কারণটা এই লিঙ্কের অবজেক্ট শো করছিল মানে শো লিংকটা তো দেখাতে পারবে না অবজেক্ট তো স্ট্রিং ছাড়া দেখাতে পারে না ইউজ প্যারান্টস তুমি নাম্বারই পাঠাও বা বুলিয়ানই পাঠাও যাই পাঠাও স্ট্রিং ফরম্যাটে ভ্যালু নাম্বারের তাহলে স্ট্রিং হলো সবার হলো প্রবলেম হচ্ছে মানিশ আচ্ছা আমি আরেকটা প্যারামিটার দিলাম এখানে হুম এটা এইটা পরের কাজ স্টেপ ওয়াইজ কাজ করো আগে রাউটিং এ সেটআপ হবে দেন ভ্যালু পাঠাবো যে জায়গায় সেখানে সেটআপ হবে দেন ভ্যালু রিসিভের কাজ হবে ওইটাই বলছি মানে এখান থেকে একটা তাহলে আগে কাজ রাউটিং এর হবে এটা কি রাউটিং এটা রাউটিং না মানে এটা ফিচারস আর তাহলে কি বললাম ফার্স্ট কাজ রাউটিং এর আচ্ছা তাহলে তুমি রাউটিং এ কোথায় ভেরিয়েবল দিয়েছো দাওনি তাহলে দাও স্ল্যাশ দিয়ে কোলন দিয়ে একটা ভেরিয়েবল আচ্ছা ডট আন্ডারস্কোর আইডি দিলে দেন কাজ হবে কোথায় ভ্যালু পাঠানোর দ্যাট মিন হেডারে যাও হেডারে একটা ভেরিয়েবল নিয়ে রাখো যার মধ্যে আইডি আছে বা স্ল্যাশ দিয়ে তুমি ভ্যালু পাঠাতে পারো এখানে হ্যাঁ এটা তো ভ্যালু পাঠাতে হবে উপরে একটা ভেরিয়েবল নিয়ে নাও ডাইনামিক ভ্যালু যেহেতু আচ্ছা কনস দিয়ে আরেকটা ভেরিয়েবল নাও যার ভিতরে প্রোডাক্ট আইডি আছে যে কোনো নাম দাও আইডি ইকুয়ালস টু দিয়ে দাও 1 2 3 4 হলো এবার এখানে পাঠাতে হবে আরেকটা ডলার স্ল্যাশ আগে স্ল্যাশ এখানে হ্যাঁ আলাদা তো আবার ডলার কার্লি ব্রেস তার ভিতরে হচ্ছে আইডি এবার সেটা রিসিভ করবে কে ফিচার্স প্রড আইডি নামে রিসিভ করলো তাকে তুমি ডিসপ্লে করলে দেখে আসো ব্রাউজার সবাইকে বলছি হ্যাঁ যখন কাজ দেখাচ্ছি অর্ডারে দেখাচ্ছি সেই অর্ডারটাকে প্লিজ মেনটেন করে কাজ করো যে কোনটার পরে কোথায় যাচ্ছি যখন কম্পোনেন্ট নিয়ে কাজ করছি সবার আগে কম্পোনেন্ট বানাতে হবে তারপর সেটাকে নিয়ে রাউটিং এ আসবো তুমি কম্পোনেন্ট আর বানাওনি ফাইলটা বানিয়ে ছেড়ে দিয়েছো স্বাভাবিকভাবে এরর আসবে কম্পোনেন্ট তৈরি হলো দেন রাউটিং দেন তাকে নিয়ে যেখানে ইউটিলাইজ করা সেখানে যাব সেই রেসপেক্টে যা যা কাজ সেটা করব স্টেপ ফলো না করলে এরর আসবে এগুলো বেসিক স্টেপস তাতেও এরর আসে না আমি বলছি না বাট এই বেসিক স্টেপস গুলো ফলো করলে এররের সংখ্যাটা একটু কমে আসে এই যা ম্যাম পাথের পাশে এটা যেটা আমরা বানাচ্ছি কোলন দিয়ে এটা নাম কি ডাইনামিক ভেরিয়েবল ওটা ডাইনামিক আচ্ছা, রাউটিং dynamic এর জন্য ওটা variable। একটা ভেরিয়েবল ওটা আচ্ছা এটা ভেরিয়েবল বানালাম দেন এটা হেডারে পাস করলাম হলো স্ল্যাশ হিসাবে তাহলে এখন অবধি আমরা আজকে যে টপিকে কথা বললাম সেটা হচ্ছে ডাইনামিক রাউটিং আমার নেক্সট যেটা দেখানোর আছে সেটা হচ্ছে নেস্টেড রাউটিং এবার নেস্টেড রাউটিং এ কাজ করতে গেলে একটার থেকে আরেকটায় যেতে হবে তো এটাকে না একটা প্রপার কাজ রেসপেক্টে দেখাবো ভাবছি যেমন ধরো ইউজার রেসপেক্টে রয়েছে ফার্স্টে হয়তো শুধু ইউজারের নেমগুলো ডিসপ্লে হচ্ছে আমি তারপরে যখন পার্টিকুলারলি কোনো একজন ইউজারকে চয়েস করছি তখন তার ডিটেলস গুলো আমার কাছে আসছে এই কাজটাকে আমি করতে চাইছি
নিজে জেসন ফাইল বানিয়ে করা যায়, বাট আমি নিজে জেসন ফাইল বানাচ্ছি না, আমি তোমাদেরকে ওটাকেই শেয়ার করছি। ওখানে ইউজারের ডিটেলস সুন্দরভাবে এপিআই এর কিছু আছে, সেখান থেকে ডেটাগুলো দিই, কিভাবে রাখবে সেটা দেখাবো। প্লাস নেস্টেড রাউটিং এর ক্ষেত্রে ফাইল ফোল্ডারটাও নেস্টেড ভাবে সাধারণত তৈরি হয়, সেটা কিভাবে করব সেটাও দেখাচ্ছি। ওকে, প্লিজ সবাইকে বলছি স্টেপসগুলো ভালো করে দেখো। ফার্স্টলি আমি কাজ যা করব, ইউজার রিলেটেড কাজ করব। তাহলে আমার যা কিছু কম্পোনেন্ট তৈরি হবে ইউজার নামেই তৈরি হবে। আমি একটু জুম করে নিই। কম্পোনেন্টস ফোল্ডারের ভেতরেই করছি কাজ। একটু আগে মনীষা দেখলাম কম্পোনেন্টসের বাইরে ফিচার্স চলে গেছে। বানানোর সময় প্লিজ বি অ্যালার্ট, কম্পোনেন্টসের উপর যেন ক্লিক করেই কাজটা হয়। আমি কম্পোনেন্টস ফোল্ডারে এলাম, এখানটা আগে ফোল্ডার বানিয়ে নিচ্ছি কারণ এটা ইউজার রিলেটেড সমস্ত ডেটাগুলো রাখবো। এর ভেতরে আমার তিনটা জিনিস, সরি আগে ফোল্ডার রেসপেক্টে থাকা উচিত। ফার্স্ট যেটা আসবে ইউজারের ভেতরে সেটা হচ্ছে অল ইউজার, আমার সেখানে সব ইউজারের নামগুলো থাকবে। এবার ইউজারের ভেতরে আরো একটা জিনিস থাকবে, দেখো অল ইউজার কিন্তু সিলেক্টেড আন্ডারলাইন রয়েছে, আমি ইউজারে আগে ক্লিক করে নিলাম। আমার তো এখন এপিআই নেই, আমি এখন স্ট্যাটিক ডেটা রেখে কাজ করব। তাহলে একটা জেসন ফাইল বানিয়ে নিই, ইউজার ডেটা ডট জেসন, যার মধ্যে আমার ডেটাগুলো থাকবে, সেখান থেকে ফেচ করাবো। অল ইউজারের ভেতরে আমার একটা ফাইল তৈরি হবে যার নাম অবভিয়াসলি অল ইউজার ডট জেএসএক্স। তার সাথে সাথে অল ইউজারের ভেতরেই আবার একটা ফোল্ডার আসবে ফর ডিটেলস পারপাস, ইউজার ডিটেলস দেবে, তো তুমি নামটা সেভাবেও দিতে পারো ইউজার ডিটেলস। এই যে দেখো ফাইল ফোল্ডারটাও নেস্টেড ভাবে তৈরি করছি। কম্পোনেন্টস তার ভেতরে আছে হচ্ছে দুটো জিনিস, অল ইউজার আর ইউজার ডেটা ডট জেসন। অল ইউজারের ভেতরে অল ইউজারের জেএসএক্স ফাইল আছে আর ইউজার ডিটেলস এর একটা ফোল্ডার আছে। এবার ইউজার ডিটেলস এর ভেতরে ফাইনালি ইউজার ডিটেলস ডট জেএসএক্স। তিনটে ফাইল বানিয়েছি এখনো অবধি। এই ফাইলের ডেটা আমি এনে দিচ্ছি আপাতত জন্য। এই দুটো ফোল্ডারের ক্ষেত্রে আমি পাথ সেটআপটাকে একটুখানি আগে দেখিয়ে নিই, তারপর ডেটা আনবো। দেখো আগে কম্পোনেন্ট বানাচ্ছি, এখনো কিন্তু আমি রাউটিং এ যাইনি, তিনটে জাস্ট কম্পোনেন্ট বানালাম পরপর। ইউজার ডেটা এখনো ব্ল্যাঙ্ক রয়েছে, অল ইউজারে কম্পোনেন্ট বানিয়েছি, ইউজার ডিটেলস ডট জেএসএক্স এ বানিয়েছি। জেসন ফরম্যাট, কারণ ব্রাউজার নর্মাল জাভাস্ক্রিপ্ট ফরম্যাট বোঝে না, ডেটা স্টোরেজ হিসেবে আইদার জেসন অর বাইনারি জেসন, যাকে আমরা বিসন বলে থাকি, সেই ফরম্যাটে ডেটা নিয়ে কাজ করতে হয়। জেসনের সাথে জাভাস্ক্রিপ্ট অবজেক্টের ডিফারেন্স আশা করি তোমরা জানো, তাও একবার বলে দিই। কি নেমগুলো দেখে আইডেন্টিফাই করা যায়, এখানে কি নেমগুলো স্ট্রিং ফরম্যাটে থাকে, তার বাদ দিয়ে পুরো জাভাস্ক্রিপ্ট অবজেক্ট যেরকম হয় সেরকমই দেখতে হবে। বাট আমার সেটার ক্ষেত্রে গল্প নেই, আমার গল্পটা হচ্ছে এবার পাথ সেটআপের ক্ষেত্রে। পাথ সেটআপ করতে এলাম, প্রথম কথা হচ্ছে ইউজারের পাথ নরমালি হবে অল ইউজার, ইউজার তুমি যা দাও, আমি শুধু ইউজারই দিলাম। এলিমেন্ট হিসেবে যাবে হচ্ছে ওই যে অল ইউজার বানিয়েছি সে। বাট ডিটেলস ইউজার যেটা আছে সেটা কেউ যদি অল ইউজারে না যায় তাহলে অ্যাচিভ করতে পারবে না। তাই জন্য নেস্টেড ভাবে পাথ তৈরি হবে, ইউজারটা থাকবে দেন তার রেসপেক্টে ডিটেলস। এখানে কিন্তু কোনো কোলন নেই, নেস্টেড আছে। ইউজারের ভেতরে ঢুকে তারপর আমি ডিটেলসে যেতে পারবো, এটাই ইন্ডিকেট করছে। এরকম নয় যে তুমি আলাদা না বানালে কাজ করবে না, বাট নেস্টেড থাকলে কাজটা অর্গানাইজড হয়, বুঝতে সুবিধা হয়। বলো, ও রাউটার লিখে ফেলেছি না, দাঁড়াও ঠিক করে দিচ্ছি। এই যে পাথ নেমটা, পাথ নেমটা দিয়ে আইডেন্টিফাইড হয়ে গেল যে ইউজার আছে, যে জিনিসটা তার ভেতরে ডিটেলস আছে। আরো হয়, হ্যাঁ, ইউজার তারপরে হয়তো সাব ইউজার তারপরে হয়তো ডিটেলস, এরকম করে নেস্টেড পাথ দেখে বোঝা যায় যে কোনটার থ্রুতে আমি যাচ্ছি। তো নেস্টেড হলো তো একটার ভেতরে আরেকটা হলো, দ্যাটস ওয়াই দিস ওয়ান উইল বি কল্ড অ্যাজ নেস্টেড পাথ সেটআপ। এখনের ক্ষেত্রে এইটা এখন দেখতে পাবে না, আমার যদি হেডারে রাখতে হয় শুধু ইউজারটাই থাকবে। ইউজারে কেউ গেলে
তারপর সে ইউজার ডিটেলসে যেতে পারবে। এখনো পারবে না, সেটা সেট আপ করিনি, আমরা করবো এবারে। তোমরা আগে ফাইল ফোল্ডারটাকে বানিয়ে পাথ সেট আপটাকে করে নাও, তারপরে আমি বলছি। নেস্টেডটা ফাইল ফোল্ডারেও বোঝাতে হয়, নেস্টেডটা রাউটিং পাথেও বোঝাতে হয়। আলাদা হলে কাজ হবে না এরকম কথা একবারও বলছি না, বাট নেস্টেড হলে আমার বুঝতে সুবিধা হয় যেটা কোন জায়গা থেকে আসছে, জাস্ট ফর আইডেন্টিফিকেশন পারপাস। আরে ইউজার হলো বাবা। হ্যাঁ, আমার ইউজার হলো তার ছেলে। ये अगरबत्ती भी मेरा है। होली भी है অল ইউজারের ভিতরে অল ইউজার জেএক্স না, অল ইউজার জেএক্স আছে না, অল ইউজারের মধ্যে আছে ইউজারের ভিতরে অল ইউজারের ভিতরে ডিটেইলস অল ইউজার আর ইউজার ডেটাটাও তো তোর অল ইউজারের মধ্যে আছে। ইউজার জেসনটা তো ইউজারের মধ্যে আছে, ইউজারের মধ্যে আছে। জেসন ইউজারের মধ্যে আছে না ইউজার ডিটেইলস আছে? জেসনটা মনে হচ্ছে অল ইউজারসে আছে তো এটা। ইউজারে আছে, ইউজারে আছে না? কি বলছিস? আরে ইউজারের মধ্যে তো তোর অল ইউজার ফোল্ডার আছে। ইউজারে আছে, অল ইউজারে সেটাই তো। ওপেন চেঞ্জ করতে হবে। জেসনের ইউজারের ভিতরে আছে তো? না ইউজারের ভিতরে আছে। ইউজারের ভিতরে আছে, ইউজারের ভিতরে থাকছে হচ্ছে অল ইউজারের আচ্ছা ইউজারের ভিতরে কি কি আছে বলতো? অল ইউজার, ইউজারের ভিতরে আছে অল ইউজার ফোল্ডার আর হচ্ছে ইউজার ডেটা.json। আচ্ছা এবার অল ইউজারের মধ্যে আছে ইউজার ডিটেইলস একটা ফোল্ডার, তার মধ্যে থাকছে ইউজার ডিটেইলস ফোল্ডার আর হচ্ছে user.jsx। ওকে। আবার ইউজার ডিটেইলস এর মধ্যে থাকছে হচ্ছে ইউজার ডিটেইলস.jsx। কি করছিস? তুমি বলে যাচ্ছ আমি খালি ক্লিনিকে পাশে যেমন সবার ইউজার ইউজার हे बाबा हे देवा मेरे को चक्कर आ रहा है बाबा। बाबू भैया बाबू हम आपको बोला था ना कि ये
আর কি হচ্ছে নাকি? বড় বড় কি বহুত বক বক করছি, একদম বকিস না তো। কিছু পর তুই মানুষের পিছনে পড়েছিস কেন শুভজিৎ? পাগলা চোদা। বহুত বকছে। সবাই বলছি আমরা কি হ্যাঁ পাগলা চোদা। আরে তোকে বলছি না, একে বলছি। তোকে বললো না রে না না ভাই। একদিন দুই ভাগে বাজলো। না আমাকে বলি আরে তুই ওকে চিনিস না। আরে আমি ওকে বলিনি। খুব হারামি ছেলে বলছি। হ্যাঁ তুমি লক্ষ্মী সোনা। না তুমি করবে বিশেষ করে করবে কিন্তু নিজের কাজ করতে যা শেয়ার লেগে user all user detail বলো all user data ফাইল স্ট্রাকচারে অল ইউজারটা বুঝতে পারছি না যে অল ইউজার হ্যাঁ ইউজার বলে ইউজারের ভেতরে অল ইউজার আছে আর ইউজার ডেটা ডট জেসন আছে, এই যে দুটো আছে ইউজারের ভেতরে। চলো অল ইউজার কি এবার অল ইউজারের ভেতরে আছে ইউজার ডিটেলস আর অল ইউজার ডট জেএসএক্স। মানে ইউজারের মধ্যে আছে all user আর user data dot json all user চার্টে user লিখি detail দাঁড়াও, চ্যাটে চার্ট বলছি, চ্যাটে লিখি। user detail কি ভাবলি? ইউজারের ভেতরে জেসন ভাই, এটা টাকা দিতে হবে না ওকে? টাকা না আঠা দিতে হবে। ম্যামকে বলে। আচ্ছা, যেটা এক্সটেনশন লিখছি না সেগুলো হচ্ছে ফোল্ডার, হ্যাঁ, আর যেটা এক্সটেনশন লিখছি সেটা হচ্ছে ফাইল। অল ইউজারের ভিতরে রেখেছি। বেরিয়েছি। বেশ নেস্টেড ভাবেই তৈরি হবে, আমি দেখে আসছি সবটাই। ঠিক আছে, talking English ফাইল ফাইলটা তৈরি করবে ম্যাম একবার দেখলে দেখো অল ইউজার ফোল্ড করো দেখছি এইটা ঠিক আছে একটা ইউজার ডিটেইলস লিস্ট এই এলিমেন্ট তো আমি এলিমেন্ট লিখেছি একটা ইউজার একটা ইউজার ইউজার জেএসএ যেটা লিখেছি অল ইউজার তো জেএসএ লিখেছি ये कौन भी কি অল ইউজার তো জেএসএ ঠিকই আছে আমি কাছে শিখেছি শেপটা দেখে দেখো পুরোটা ব্যবহার ভেতরে রয়েছে। পরে নিচ্ছি থ্যাংক ইউ অনিশা। user all user detail ঠিক আছে, হলো সবার ডান। পাঁচ সেটআপ কি হয়েছে? সুব্রজিতের কিছু প্রবলেম? অল ইউজার আচ্ছা, এবার এই ডেটা ডট জেসনটাতে একটু ডেটা থাকতে হবে। ডেটা যদি না থাকে আমি তাহলে ফেচরি বা কি করাবো, নেস্টেডের কাজ বা কি দেখাবো। তাহলে সেটার জন্য আমার দেখি জেসন প্লেস হোল্ডারটাকে নিয়েই কাজ করি। দাঁড়াও, সব ডেটা নিতেই পারো কারণ কপি পেস্ট করছি তো এখান থেকে। আমি দেখাচ্ছি।
কপি করলাম, ইউজার রেজিস্ট্রেশন জাস্ট পেস্ট করলাম। ও ওদের ডেটা রেডি আছে, আমার কোনো অসুবিধা নেই কাজ করতে। ওদের টোটাল 10টা ডেটা আছে অবজেক্ট ফরম্যাটে, 2, 3টে, সবকটা ডিফারেন্ট ডিফারেন্ট আইডি দেওয়া আছে। আমাকে আর তৈরি করতে হবে না, ওরা জেসন ফরম্যাটে সুন্দর তৈরি করে দিয়েছে, তাই সেটা নিয়ে কাজ করে দেবো। তাই তোমরা একটু কপি পেস্ট করে নিয়ে চলে এসো। জাস্ট ফোল্ড করেছি, আমি আর কিছু করিনি, দেখার জন্য ঠিকঠাক সবটা এসছে কিনা। দেখো পাঠিয়েছি, চ্যাটের লিঙ্কটা পাঠিয়েছি। কপি করেই তো পেস্ট করতে বললাম। সবকটা লেখ। ডেটা এন্ট্রির কাজ হয়ে যাবে। অত ডেটা কে বসে লিখবে? সেটাই। হয়েছে? আমার তো জাস্ট কাজটা দেখার আছে। মানে কত লাইনের অলরেডি ডেটা রয়েছে, কোনো চাপ নেই। 200, 230, 230। আচ্ছা, প্রজেক্টটা কি তোমাদের বুটস্ট্র্যাপ নেওয়া না বুটস্ট্র্যাপ ছাড়া? বুটস্ট্র্যাপ ছাড়া। বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করি, সুবিধা হবে। ওটার কোড কি ছিল? npm install react bootstrap react-bootstrap স্পেস দিয়ে শুধু bootstrap। মনে রাখতে হবে, ভুললে হবে না। হয়েছে? সবাইকে ডেটা কপি পেস্ট করা হলো? আমি কি এবার বলবো? এই তো এখন নেক্সট ছাড়া কোম্পানিতে গিয়ে লাভ হচ্ছে না। ঠিক যেরকম আস্তে আস্তে এই লাস্ট 1-2 মাসে দেখা যাচ্ছে শুধু ওয়েব ডিজাইন শিখে লাভ হচ্ছে না, তার সাথে ওরা অন্ততপক্ষে ফিগমা লেআউট চাইছে। যদি হ্যাঁ, মানে এতদিন অবধি ধরো শুধু ওয়েব ডিজাইনের জব ছিল, এখন যেখানেই যাচ্ছে বেশিরভাগ এই লাস্ট 2-3 মাসে দেখা গেছে যখনই যাওয়া হচ্ছে বলছে শুধু ওয়েব ডিজাইনে হবে না, তার সাথে একটু অন্তত যে কোনো ফিগমা বা পিএইচডি যে কোনো একটাতে লেআউট বানাতে জানতে হবে। তা আমাদেরও সেই হিসাবে ভাবা হচ্ছে যে একটা প্রি-রিকুইজিশন ছোট কোর্স রাখার কথা। রাউটস কই গেল? তুমি রাউটসটাকে উড়িয়ে দিয়েছো। ইউজার ডিটেইলস বানাওনি? হ্যাঁ বানিয়েছি। স্মল লেটারে বানিয়েছো? আচ্ছা,
নেমড এক্সপোর্ট কেন করছো? এরকম আমি বাই ডিফল্ট চলে আসছে। RAFCE এই লেখার ধৈর্যটা তুমি রাখছো না, তাই জন্য নেমড এক্সপোর্ট হচ্ছে। আচ্ছা ডিফল্টটা নিচ্ছে না, আচ্ছা ওদেরকে পরে নিজে কনভার্ট করে ডিফল্ট করো। ওখানে এরর আছে, এখনো পাথ নেমে কিছু হয়তো চেঞ্জ করেছো, আমি দেখাচ্ছি। আচ্ছা, বাকিদের কপি পেস্ট কমপ্লিট? বলি অটো ইম্পোর্ট তো হচ্ছে না। অটো ইম্পোর্ট হবে যদি তোমার সেক্ষেত্রে পাথ নেমটা ঠিকঠাক করে সেটআপ করা থাকে। কই গেল কম্পোনেন্ট, একটু দেখাও ইউজার ডিটেইলস। এটা বানানো আছে ইউজার ডিটেইলস। ওকে, রাউটিং এ যদি যাই, কন্ট্রোল স্পেস বার দাও, কন্ট্রোল স্পেস, এই তো সাজেশন আসছে, এটা ডিলিট করে দাও। আচ্ছা, সবাইকে বলছি একটু স্ক্রিন দেখো প্লিজ। আমার নেস্টেড পাথ সেটআপটা ডান, এখানে নেস্টেড পাথে সেটআপ হয়ে গেছে। তবে হ্যাঁ, যদি পার্টিকুলার কোনো ইউজারের ডিটেইলস দেখতে হয় তাহলে শুধু পাথে গেলে হয় না, তার সাথে ইউআরএল থ্রু ভ্যালুও পাঠাতে হয়। সেটা পরে, আগে তো আমি দেখাই যে জেসন ফাইল থেকে ডেটাটা আমার ফেচ হবে কি করে, সেটা ডিসপ্লে করাবো কি করে। তাহলে তার জন্য আমার কোন ফাইলটায় যাব, আমি যাব অল ইউজার ফাইলটা। এখন ইউজার ডিটেইলসে কোনো কাজ হচ্ছে না, এখন যা কাজ হচ্ছে অল ইউজারে কাজ হচ্ছে। সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে জেসন ফাইলটাকে ইম্পোর্ট করতে হবে। এই ইম্পোর্ট করার ক্ষেত্রে তুমি যে কোনো নামে ওটাকে ইম্পোর্ট করতে পারো, কিন্তু যেহেতু জেসন ফাইল তাই স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করার জন্য ওটাকে ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হয়। স্মল লেটারে লিখলে ভুল হবে না, কিন্তু ওয়ার্নিং আসতে পারে যে জেসন ফাইল ক্যাপিটাল লেটার প্রেফার্ড। তো আমি নামটা যেরকম দিয়েছি সেভাবেই দিলাম। ইউজার ডেটা, তুমি জেসন ফাইল এরকম নামও দিতে পারো। ফ্রম, আমি আছি হচ্ছে অল ইউজার ফোল্ডারে, ফোল্ডার থেকে বেরোলাম, ইউজার ডেটা ডট জেসন ইম্পোর্ট করলাম। যেই মুহূর্তে ইম্পোর্ট করলাম ইউজার ডেটা বলতে, ও তখন কিন্তু এই টোটাল অ্যারে অবজেক্ট ফরম্যাটটা পেয়ে গেছে, অ্যারে ফরম্যাট পেয়েছে। তাহলে অ্যারে থেকে আমার যেভাবে ফেচ হয় সেভাবে ফেচ হবে। তাহলে অল ইউজার থেকে আমি ফেচ করব এখানে, এই জায়গায় রেসপেক্টে কার্লি ব্রেস গেল, আমি নাম দিয়েছিলাম ইউজার ডেটা ডট ম্যাপ। ম্যাপ করলেও একটা একটা করে ইউজারকে আমার কাছে নিয়ে আসবে, তাদের আমি ডিসপ্লে করাবো। ডিসপ্লে করানোর ক্ষেত্রে আমি তো সবকিছু ডিসপ্লে করাবো না, এখন শুধুমাত্র নেমটাকে আমি ডিসপ্লে করাতে চাইছি। তাহলে সেভাবে তৈরি করি জাস্ট এখানটাতে। আচ্ছা, একটা বেটার হয় আমি এটাকে ইউএলএলআই এ কনভার্ট করে দিই, লিস্ট আইটেম হিসেবে আসবে, দেখতে ভালো লাগবে। একটা করে লিস্ট আইটেম তৈরি হবে, এলআই দিয়ে আসবে, এসে ইউজার অবজেক্ট যেটা আছে তাতে নেম ছিল বোধহয়, এটাকেও ডিসপ্লে করবে। তোমাদের কি প্রপস বলেছিলাম আশা করি, যেটা আমাকে লিস্টিং আইটেম ওটাকে আইডেন্টিফাই করতে হেল্প করে। এখানে অলরেডি আইডি আছে ইউনিক, তাহলে সেটাকে পাস করতে পারি। আর রিয়াক্ট ফ্র্যাগমেন্টের জায়গা থেকে ডিভ আলাদা করে না তৈরি করলেও চলবে, রিয়াক্ট ডট ফ্র্যাগমেন্ট লিখলেও চলবে। ওটা কেন কাজ করে আমি বলবো। এখানে বেসিক্যালি যেটা হয় যে অ্যাকচুয়ালি যে কোনো কোডের ক্ষেত্রে বলা হয়, আচ্ছা এটা পরেই দেখাই, যে দেখাবো ওটা করে, আপাতত শুধু দেখে নি ডিসপ্লে হচ্ছে কিনা, তারপর রিয়াক্ট ফ্র্যাগমেন্টটা একবার বলি কেন ইউজ হয়। তো আগে দেখিয়ে নি জাস্ট এটা ওয়াইজ ডেটা আসছে নাকি আসছে না। ওহো, আমি ইউজারটা তো নেভিগেশন বারেই রাখিনি। সব ডিসপ্লে হচ্ছে, যেহেতু প্রপার সিএসএসটা নেই সেখানে, সেই জায়গায় রেসপেক্টে যাচ্ছে। হ্যাঁ, বুলেটটা তো এসে সিএসএস দিয়ে সাজালেই ঠিক হয়ে যাবে। এবার এটার ক্ষেত্রে পশু বাইরে বেরিয়ে পড়তে হবে তো বলছি। আপনি কি একবারে ইউজারটা তৈরি করেছেন? দিলাম। আচ্ছা, এবার এটার ক্ষেত্রে যদি তোমরা এলিমেন্টস পার্ট দেখো না, তাহলে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে দেখবে আলাদা আলাদা করে ডিভ তৈরি হয়। ডিভ আইডি রুট রয়েছে, আবার অ্যাপের ভেতর রয়েছে ন্যাপ থাকলো, এখানে একটা ডিভ তৈরি হয়েছে, এখানে ইউএল হয়েছে।
এখানে ডিভটা দরকার, কিন্তু কিছু কিছু কাজের ক্ষেত্রে আমরা দেখি যে ধরো এখানটায় মাল্টিপল এলআই এর ভেতর মাল্টিপল জিনিস আমি প্রিন্ট করতে চাইছি। আমার যে এখন প্রিন্ট হচ্ছিল এক্ষুনি এই জায়গাটার রেসপেক্টে আমি হয়তো ইউজার নেম তার সাথে আরেকটা কিছু ডিসপ্লে করব। তো এলআই রেসপেক্টেই ধরো আমি ডিভ রেসপেক্টে ওটাকে তৈরি করতে চাইছি, বাই এনি চান্স যদি করতে চাই, তাহলে তার ক্ষেত্রে কি হবে, অহেতুক দেখবে যতগুলো লিস্ট আইটেম ততগুলো ডিভ তৈরি হবে। দেখাই এখানে দেখো প্রত্যেকটার জন্য সেপারেট ইউএল এলআই গুলো রয়েছে, প্রত্যেকটা এলআই এর ভেতরে আবার একটা করে ডিভ, এলআই এর ভেতরে একটা করে ডিভ, এতে না এক্সট্রা ডিভ তৈরি হয়ে যায়। তাহলে কিন্তু এটার কোনো দরকার নেই, এক্সট্রা ডিভ থাকা মানে কোডটা অপটিমাইজ থাকা নয়, আবার আমার আলাদা আলাদা সেপারেট করেও দরকার। তো সেই সমস্ত জায়গায় ডিভের মতোই কাজ হবে, কিন্তু জিনিসটা ডিভ হবে না। সেই রেসপেক্টে আমরা যাকে ব্যবহার করি সেটা হলো রিঅ্যাক্ট ফ্র্যাগমেন্ট। রিঅ্যাক্ট ফ্র্যাগমেন্ট ডিভের মধ্যে একটা ডিভাইডেড পার্ট তো জেনারেট করবে, কিন্তু HTML এর মধ্যে আলাদা করে কোনো পার্ট জেনারেট হবে না। তুমি যখন HTML এ দেখবে তখন কিন্তু ওখানে কোনো ডিভ বা কিছু দেখতে পাবে না, এতে কোডটা অপটিমাইজ থাকে। দেখো আমি এক্ষুনি ব্রাউজারটায় যাই, এর ভিতর ডিরেক্টলি পিটা দেখাচ্ছে, আলাদা করে ডিভ কিন্তু আর দেখাচ্ছে না। কোড অপটিমাইজেশনের ক্ষেত্রে এরকম যদি কোথাও কোনো দরকার পড়ে সেখানে আমরা এভাবে react.fragment ইউজ করে থাকি। আর এটারই শর্টকাট হিসেবে react.fragment না লিখে জাস্ট এভাবে থাকে, থাকলেও হয়ে যায়। অপটিমাইজ করে আপনার রিঅ্যাক্ট ফ্র্যাগমেন্টটা এখানে ওই যদি ইউজ হবে কোডটা ইউজ আমার যদি কোনো জায়গায় ডিভের মতো একটা র্যাপার দরকার আছে, কিন্তু পার্টিকুলার ডিভ সেখানে না হলে চলবে, শুধু র্যাপার দরকার, তাহলে সেই সমস্ত জায়গার ক্ষেত্রে আমি ডিভ ইউজ না করে রিঅ্যাক্ট ফ্র্যাগমেন্টকে ব্যবহার করতে পারি। ওটা র্যাপারের কাজ করবে, কিন্তু HTML এ আলাদা করে কোনো ডিভাইডেড পার্ট জেনারেট করবে না, তাতে আমার ডোম স্ট্রাকচারটা অপটিমাইজড হবে। দ্যাটস ওয়াই উই ইউজ রিঅ্যাক্ট ফ্র্যাগমেন্ট। ওকে, আবার রিপিট করব, রিঅ্যাক্ট ফ্র্যাগমেন্টে ক্লাস নেম দেওয়া যায় না। যদি সিএসএস দিতে হয় তাহলে আমাকে ডিভ নিতেই হবে, কিন্তু আমার শুধু র‍্যাপ করলেই হয়ে যাচ্ছে, তাহলে সেটার ক্ষেত্রে আমি রিঅ্যাক্ট ফ্র্যাগমেন্ট দিয়েই কাজ করতে পারি। এই রিঅ্যাক্ট ফ্র্যাগমেন্ট কোনো ক্লাস নেম নেয় না। এটা কি ম্যাম ইনলাইন নাকি ব্লক ব্লক এলিমেন্ট না ইনলাইন এলিমেন্ট? এটা ডিভ কমপ্লিটলি ব্লক এলিমেন্টের মতো করে, এখানে কোনো এলিমেন্ট ওরকম, এটা HTML এর কনসেপ্টই তো না, তাহলে প্রপার ভাবে এলিমেন্ট তৈরিই হবে না, মানে জাস্ট প্যারেন্ট র‍্যাপারে যেটা কাজ করে, প্যারেন্ট ডিভের মতোই কাজ করছে। ধরুন এলআই এর পি এর তো প্যারেন্ট হলো এলআই, তো এলআই তো আপনার ওটা তো হলো আপনার ইনলাইন, তো এটা ফ্র্যাগমেন্ট ওটাকে I ইনলাইন repeat, React fragment is not part of HTML, so you cannot decide it like block element or inline element. It's just works like a div, but not a proper div. It is used for only code optimization purpose. তো সেখানে এখানে কোনো CSS অ্যাড অন হবে না। প্রপারলি তুমি যদি দেখো এটা অ্যাকচুয়ালি ডোমে ইনক্লুডই হবে না, ডোমে নেই, ওটা ব্লকের মতোই কাজ করছে, কাজটা ব্লকের মতোই করছে, বাট ওভাবে সেপারেটলি ভাগ করাটা উচিতটা নয়। এই যে দেখো ওভার করো, তুমি দেখো ব্লক কি করছে, জায়গাটাকে ব্লক করছে, বাট এখানে ডোমে তো কোনো এফেক্টই আসছে না। তো সেই সমস্ত জায়গায় রিঅ্যাক্ট ফ্র্যাগমেন্ট দরকার হয়। প্যারেন্ট কে সব তারপরে তো ম্যাম বলছিলাম ম্যাপ একজন করে প্লিজ বলছিলে ম্যাপ ইনডেক্স তো কি বলে অবজেক্টে আছে, আইডি করে একটা আছে, ইন কেস যদি আইডি না থাকে তাহলে আমি তো ম্যাপ থেকে তো আইডি পেয়ে যদি প্রপার কোনো জেসন ফাইল দেখো, আইডি ছাড়া কোনো জেসন ফাইল জেনারেট হয় না, তো সুতরাং আইডি থাকবেই, যদি না থাকে তাহলে ইনডেক্স নিয়ে কাজ করো। ইনডেক্স থেকে বলো কৌশিক কি বলছো? আমি বলছিলাম যে এই জেসন ফাইল থেকে যদি কিছু আমি এক্সপোর্ট বলে কিছু লিখি তাহলে আমি কি জেসন ফাইল ডিরেক্টলি ইম্পোর্ট করা যায়, ওই জন্য একটা ভেরিয়েবল নাম দিয়ে ইম্পোর্ট হয়। জেসন ফাইল জাস্ট ওয়ার্কস লাইক আ ডেটাবেস, এটা ডেটাবেসের মধ্যে স্টোর থাকে। ম্যাম দুটো রুট তো আমি নিয়েছিলাম যখন, আর কন্ট্রোল এন্ড স্পেস বার প্রেস করলে যে কোডটা থাকবে সে কোডটা ইম্পোর্ট হয়ে যাবে এখানে, পার্টিকুলারলি যার পাশে ক্লিক করছো সেই রেসপেক্টে সাজেশন, মানে এখানে ধরুন ইউজার ডিটেইলস আসলাম আমি, তারপরে রাউটিং এ গিয়ে কি করতে হবে? আমার ওখানে অল ইউজার লেখাটা এসে গেছিল, আসাতে তোমার সাজেশনটা কোনোভাবে আসেনি, তাই আমি অল ইউজারের পাশে গিয়ে আবার ফোর্সফুলি সার্চ করছিলাম পাথটা দিচ্ছে নাকি দিচ্ছে না, তার রেসপেক্টে যদি আসে তাহলে দেখাচ্ছে, না আসলে দেখাবে না। এখানে ফ্র্যাগমেন্ট না হলেও চলতো, হ্যাঁ
আমি জাস্ট রিঅ্যাক্ট ফ্র্যাগমেন্টে কনসেপ্টটা বলা হয়নি বলে এখানে করে দেখালাম। কিন্তু এরকম লিস্ট এলাই তো ফ্র্যাগমেন্টটা ইম্পর্টেন্ট বারবার যখন রিপিট হবে এলআই তো লাগবেই, এলআই তো আর ফ্র্যাগমেন্ট দিয়ে আমি রিপ্লেস করতে পারবো না। এবার এখানে যদি মাল্টিপল থাকে তখন ফ্র্যাগমেন্ট লাগবে, মাল্টিপল থাকবে, আমার একটা বাটন তৈরি হবে। ডিটেলসে যাব না। ম্যাম আপনি এখানটাতে বুটস্ট্র্যাপের একটা এখনো কিছু ইউজ করিনি বুটস্ট্র্যাপের। ম্যাম ইনপুট যেটা করেছি ইউজার যেটা ওটা তো ওই আমাদের জেসন ফাইলটা এবার ওই যে ইউজার এটা লিখেছো ওটা আমি একটা ভেরিয়েবল নাম দিয়েছি, তুমি যে কোনো ভেরিয়েবল নাম দিতে পারো। জেসন ফাইল ইম্পোর্ট করার ক্ষেত্রে ক্যাপিটাল লেটারে ভেরিয়েবল নামটা দিতে হয়। ম্যাম ওই কিটা কি পি ট্যাগের ভিতরে পাওয়া যাবে না? যেটা র্যাপ করে রাখে মেন রেন্ডার হয় যে প্যারেন্ট, তাতে দিতে হয় কি ফ্রেমস, তাতে কি প্রপস কাজ করে, অন্য কিছুতে কাজ করে না। ম্যাম আমার নিচ্ছে না ইউজার যেটা নিচ্ছে না মানে ইম্পোর্ট হচ্ছে ইম্পোর্ট অটো ইম্পোর্ট হয়নি, আমিও করেছি ফাইল ফোল্ডার পাথ ওয়াইজ। মানে ডট ডট দিয়ে স্ল্যাশ দিয়ে ভাবে লিখতে হবে সাজেশনের জন্য বসে থাকলে হবে? কতগুলো কোটেশনের বন্যা হয়ে যেতে। আমার বলছে ফায়ারওয়াল ব্রেক হয়ে গেছে। কি হয়েছে ফাইবার ব্রেক হয়ে গেছে এই ইউজারটা আসলো কোথায় দিয়ে? মিনারে এত করে দেয় না না এবার এটা দেখো তো রাউটিং ইউজার যেটা কর না যেটা ছিল কি হলো রে? অনেকের নিয়ে যা না মনিটর একটু ফায়ারওয়াল ব্রেক কি করে হয়ে গেল এবার? তোমার এখানটা npm স্টার্টটা বন্ধ হয়ে গেছে, প্লিজ npm স্টার্টটা করো। কি ভাল লাগছে না? কে ডিস্টার্ব করলো তোমায়? ওই যে কোডে কোড ডিস্টার্ব করছে? সাইট কেন
map user data dot map user CSS করা ছিল না, আর না আমি এখানে না ওই রিটার্ন করে করেছি এটা কোনো জন্য কোনো কোনো অসুবিধা নেই, একটু বেশি লিখতে হয় এই যা। আচ্ছা where is the অভ্যাস হয়ে গেছে। আমার কাজে কোনো অসুবিধা নেই, তুমি রিটার্নটা ভুলে যেও না প্রত্যেকে মাঝখানে, কারণ একটা ভুলে গেলে কিছু ব্রাউজারে দেখাবে না। হ্যাঁ এইসবের শুরু, এখানে তো কোনো লজিক এখানে কোনো লজিক নেই। মানে লজিক ইম্পোর্ট করতে যদি না জানো তাহলে কাজ করবে কি করে? ডেটা টাইপ যদি না বোঝো তাহলে তুমি জানবে কি করে ডেটাটা ডট অপারেটরে কাজ করবে না ম্যাপে কাজ করবে না কিসে কাজ করবে? দ্যাট ওয়ান ইজ লজিক। পাথ নেমটা দিয়েছো ঠিকঠাক? component user all user and user details কার কার ডিসপ্লে হলো? কার কার বাকি? রাজর্ষি এরপর এদিকে বসবে তো। তোমাকে সেটাই বললাম, পরের দিন থেকে এদিকে বসবে, আজকে বসে গেছো বসো। ব্যাটারি গন্ডগোল করে দিয়েছো, ব্যাটারি কোথায় দিয়েছো? সিটিটা কি করে শুধু সেকেন্ড বাটনের মধ্যে সিটি নাম ডট অ্যাড্রেস এই যে আপনি যদি ম্যাপ প্র্যাকটিস করতে বললাম শুধু সিটিটাকে ভেতরে রাখা আর এগুলোকে ফাটিয়ে দাও ঠিক আছে এর বাইরে পাথ কোথায় বানিয়েছো? পাথে ইউজারের পাথ কোথায় রয়েছে? আমরা দেখতে পাচ্ছি না ইউজারের পাথ, এখানে পাথ দিয়েছো আস্তে। ইউজারের পাথ সিলেকশন কোথায় করেছো? শুধু ইউজার ডিটেইলস এর পাথ, আগে ইউজার হয় তারপর তো ইউজার ডিটেইলস হবে। নেস্টেড করলাম মানে তুমি ঘরের ভিতরে জানালা সব বানিয়ে ফেলছো, বাইরেই বানাওনি। উপরটাকে চেঞ্জ করো, ইউজার স্ল্যাশ ডিটেইলস দিয়ে দাও, উপরটাতে স্ল্যাশ ডিটেইলসটাকে সরাও। হ্যাঁ সরাও। ইউজারটাকে পরিমিত সরাতে বলেছিলাম, স্ল্যাশ ডিটেইলসটাকে সরাও। এলিমেন্ট চেঞ্জ করো, ইউজার এলিমেন্টটাকে এখানে ইম্পোর্ট করো। একটা এলিমেন্ট বানিয়েছো, অল ইউজার এলিমেন্ট কই? এটা নেই। import করুন আচ্ছা ওর বাইরে শুধু থাকবে তারপর তো কম্পোনেন্টটা দেখাবে। এদিকে সবার ডিসপ্লে হয়েছে? ও সিএসএস সাজাচ্ছে, ভালো কাজ করছে। ডিসপ্লে হয়েছে। শুভ পাওয়ালে সন্ধ্যা দাঁড়ালে কৌশিকে ডিসপ্লে হচ্ছে? তোমার ব্রাউজার স্টাডি করছো কেন? ওইভাবে দূরে বসে গেছে।
ডিসপ্লে হচ্ছে তোমার দেখি ডিসপ্লে হচ্ছে না পাথ কোথায় অল ইউজার দিয়েছো পাথ নেম দিয়েছো ইউজার খুব ভালো কথা ভ্যালিডেটরে যাব কিছু আসছে না মানে আমাকে ইন্সপেক্ট করতে হবে যে কনসোলে কি কোনো রকম কোনো এরর এসেছে কনসোলে খুলছে না এত ছোট স্ক্রিন যে কি করে দেখছো তুমি জানো নো ডাউটস ম্যাচ পাথ পাচ্ছে না পাথটা ম্যাচ হচ্ছে না কোনো কারণবশত দেখি স্পেস নেই তো ইউজার আছে ঠিক আছে একবার গিয়ে ব্রাউজারে ক্লিক করি হোম গেল সার্ভিস গেল অ্যাবাউট গেল ফিচার্স গেল ইউজারে গেলাম এরর খাচ্ছে না কিন্তু কমপ্লেন্ট লোড হচ্ছে না দ্যাট মিন এখানটা যাচ্ছে হয়তো এবার সেটা বুঝবো কি করে সেটা বোঝার জন্য এখানে আমাকে কিছু একটা হয়তো লিখতে হবে আমি প্যারাগ্রাফ দিয়ে লিখলাম ইউজার্স তাহলে আমি বুঝতে পারবো ওখানে যাচ্ছে কি যাচ্ছে না যাচ্ছে তার মানে তুমি যে ফেচিং করছো তাতে প্রবলেম হচ্ছে কালি ব্রেস দিয়েছো এদিকে রিটার্ন লেখুনি তাই জন্য কিছু ডিসপ্লে হচ্ছে না কালি ব্রেস দিলে রিটার্ন ওয়ার্ড লিখতেই হবে দেখে নি ফার্স্ট ব্র্যাকেট শেষ হলো ফার্স্ট ব্র্যাকেট শেষ হলো তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট শেষ হবে নিচেটা ফার্স্ট ব্র্যাকেট হবে তারপরে আবার কি রয়েছে জানি না দেখতে হবে না আচ্ছা লাস্ট আরেকটা বার বলে ছেড়ে দিচ্ছি দেখে নাও চট জলদি বাকি বলাটা পরে আমি একটু বলে দিয়ে নিই তারপরে প্লিজ নালে টাইম পাবো না আমি যেটা চাইছি এরপরে সেটা হচ্ছে এখান থেকে ডিটেলসে যাবে ঠিক আছে আমি পার্টিকুলার ইউজার ডিটেলসটা পরের দিন দেখাবো আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে ডিটেলসে যাবোটা কি করে অবভিয়াসলি বাটন আলাদা করে আমরা বানাই না আমরা লিংক ট্যাগ দিয়ে ডিরেক্টলি কাজ করতে পারি লিংক টু পাথ যাবে এখানটাতে যেহেতু আমার ডিটেলসে পাঠাবো আর নেস্টেড রাউটিং আছে তাই জন্য আমরা না শুধুমাত্র এক্সট্রা যে পোরশনটা রাউটিং এ আছে সেটাকে লিংক করব মানে ইউজার পার্টটা তো কমন পার্ট এই পার্টটা এক্সট্রা অ্যাড হয়েছে তাহলে নেস্টেড রাউটিং এর ক্ষেত্রে আর স্ল্যাশ দরকার হবে না শুধুমাত্র এখানটায় ডিটেলস যদি লিখি লিংক টুতে ও কি করবে যেটা রয়েছে সেইটার সাথে ইম্পোর্ট করে দেবে আমি লিংক উপরে ইম্পোর্ট করিনি তাই সাজেশন ওখানে এরর দিচ্ছে এখানে ডিটেলস গুলো যদি ক্লিক করি এই যে ইউজার কথাটা আছে তার পাশেও স্ল্যাশ ডিটেলসটাকে অ্যাড করে দেবে এই যে এইটুকু এটা দিয়ে আমার নেস্টেড রাউটিং এর কাজটা হলো স্পেসিফিক ইউজার ডিটেলস আজকে আমি দেখাবো না পরের দিন দেখাবো কারণ এইটুকু জায়গাতে অনেক কিছু বলেছি এরপর দিন ওটা আসবো এখনই মাথায় হাত দিয়ে বসে পড়েছে তো এইটুকু জায়গা আগে হোক আপাতত লিংক করো মাথায় রেখো আমরা যদি সামনে স্ল্যাশ দিই এখানে যদি ধরো স্ল্যাশ দিই স্ল্যাশ ডিটেলস তাহলে কমপ্লিটলি হচ্ছে নতুন একটা পেজে চলে যায় ও দেখবে ইউজারে গেলাম ডিটেলসে ক্লিক করলাম দেখো লোকালহোস্ট 3000 এর পরই স্ল্যাশ ডিটেলস হয়ে যাচ্ছে বাট আমি চাইছি যে না নেস্টেড আছে দ্যাট মিন আগে যা আছে তার সাথে এটা অ্যাপেন্ড হোক অ্যাড অন হোক দ্যাটস ওয়াই আমি ওখানে কোনো স্ল্যাশ দেব না আমি বলেছিলাম যখন স্ল্যাশের কাজ হচ্ছিল তখন এই স্ল্যাশ দেওয়া না দেওয়ার মধ্যে একটা ডিফারেন্স আছে সেটাই আজকে বললাম যদি সামনে স্ল্যাশ থাকে তাহলে ফ্রেশলি ওটাকে অ্যাড অন করে আর এটা হচ্ছে অ্যাপেন্ড করবে যা আছে তার সাথে এই পোরশনটা অ্যাড অন হতে যাবে জাস্ট এইটুকু অবধি পড়ে রাখা আছে বলো খুশি কি বলছো ঠিক আছে মানে সেটা না আমি যদি প্রেশার আছে সেটা হচ্ছে কি এটা আমি রিস্ট্রাকচারিং করতে পারছি না এই যে আমি কনসোলে করেছি এই এত বড় অ্যারে অবজেক্ট স্ট্রাকচার ডট করে করে দাও মানে এই ধরুন না এই যে এই একটা অবজেক্ট আছে না এই অ্যাড্রেসের ভিতরে যে পার্টটা আছে ওটাই ডিটেইলস ওটাই ওই অ্যাড্রেস ডট সিটি ওটাই আমি জিজ্ঞেস করছি তো ওটাই আমি পড়া ওটাই বলেছি আর কি তো আমি ওই জন্য সব জায়গায় স্ট্রাকচার লাগবে না আমাকে বুঝে কাজ করতে হবে না অনেক তো স্ট্রাকচার করা খুব সহজ সাপোজ ধরুন আমি সিটিটাকে চাইছি ঠিক আছে সব তো পেয়ে যাবো। স্ট্রাকচার না করে আমি তো অ্যাড্রেস ডট সিটি করে ইজিলি করব তাই না তাহলে ফালতু রিস্ট্রাকচার করতে হবে ওই জন্য ম্যাম ও বলেছে বলছে ও single বলছে আছে। সিটিটাকে রেস্ট্রাকচার দরকার
অ্যাড ডিস্ট্রাকশন এই মুহূর্তে দরকার নেই, অবজেক্ট থাকলে ডিস্ট্রাকশন ও বলছে সিটিটাকে আমি ডিস্ট্রাকশন করার ঠিক আছে কালকে আগে পার্টিকুলারলি এই একটা ইউজারকে ফাইন্ড আউট করে নি শুক্রবার, দেন ওখানে ডিস্ট্রাকশন ব্যাপারটা আমি তোমায় বলে দেবো। আমি আপাতত ডিটেলস পেজে পাঠিয়ে রেখে দাও। এই ভাবছে একজন বলে লজিক নেই, এটা আর কি করবো, এখন আবার বলতে বদল করতে হবে। বাহ, আইকারটা পড়েই নি, কি সুন্দর, এখন আর পরে উদ্ধার করতে হবে না। না, আমি নিই না। হ্যাঁ এসেছিলেন কবে এসেছিলাম রে? ফার্স্ট বা সেকেন্ড ক্লাস আই থিংক দুটো ক্লাস হয়েছে। সেকেন্ড ক্লাস। তোমাদের কোনো কথা আছে কি? কিছু বলার আছে? ও তোমার ওকে। আর কারো কিছু বলার আছে? কি নিয়ে? কিছু নিয়ে প্লেসমেন্ট কি? অফকোর্স প্লেসমেন্ট নিয়ে। আমি কি ছোটবেলা থেকে কিছু বলবো না? বলো, কারো কিছু বলার আছে প্লেসমেন্ট নিয়ে? হ্যাঁ আমি একটা ওই কথা না থাকে। কি বলে একটা আমার এগ্রিমেন্ট ছিল ওটাকে আপনাকে দিতে হবে সাইন এগ্রিমেন্ট দিয়েছে কে? ইমেইলে বললো না আমাকে যে এই পাপটা ফাইল হিসেবে দিয়েছে। রিটেন এগ্রিমেন্ট ছিল ওটা তো কাউন্সিলর রেখে আছে। প্লেসমেন্ট, চাকরি, জব, স্যালারি, সব ডিপার্টমেন্ট আলাদা। তোমার কি সিস্টেমে গিয়ে তোমাকে দিয়ে আমি সব কাজ করিয়ে দেবো? হ্যাঁ, তো ও কিসের ব্যাচ? ও থিজমে জব করে। জব করিস? হ্যাঁ তুই এখানে কি করে কাজ করছিস? 12 থেকে আমাদের ডিউটি আছে এইরকম ভাবেই জীবন কেটে যাবে। ভেরি গুড। কটা অব্দি ওখানে কাজ করিস? 12 থেকে 8 আটটা? That's nice, ভালো তাই টাইম। আমি ট্রাই করছি ডেভেলপমেন্ট করব Very good, ভালো তো। খুবই ভালো। স্যালারি তো? তারপরে ভালো অপরচুনিটি হয়েছিল মানে আপনি যখন ভালো কোম্পানির opportunity কোনো লয়ালিটি, ভালো অপরচুনিটি। আমার কোনো পার্সোনাল ডেভেলপমেন্ট হচ্ছে না তো দ্যাটস ওয়াই আর কি Just স্যালারিটা হচ্ছে। যা স্যালারিটা হচ্ছে দ্যাটস ইট এক্সপিরিয়েন্সের জন্য সব কিছু, তাই না? আজ এক্সপিরিয়েন্স, কর্পোরেট এক্সপিরিয়েন্স ইজ এনাফ। তো আমার পার্সোনাল ডেভেলপমেন্ট ভালো কি হিসেবে কাজ করছো না? আমি আইটি সার্ভার ম্যানেজমেন্ট করতে হয় তারপরে হার্ডওয়্যার টুকটাক করতে হয় ঠিক আছে, দেখো। ম্যানেজমেন্টের কিছু কাজ আছে। এখানে ক্লিয়ার হও। এখানে ওয়ান স্টাইল মানে প্রচুর ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ এরকম না দেবেন। এটা একটু আসাম হবে। এর উপরে তো দাঁড়াবে। এটা ক্লিক করো, ক্লিক করে ড্র্যাগ করো। ড্র্যাগ করো। এটা শুরুটা দেখে আমি কি করে বলতাম? লিংক ইজ নট ডিফাইন্ড। দেখুন তো পুরো লিংক ইম্পোর্ট হয়নি। ও আচ্ছা এটাকে মেন প্রজেক্ট বলবো? তারপরে এটাকে মেন প্রজেক্ট বানাবি? এখন আপনি কোথায় রয়েছে? হোয়াইট স্পেস ওটা কি? মিটে এটাকে বাটন বললাম এসে ফোন করো। হ্যাঁ এসে ফোন করো। ঠিক আছে, আগে এত দিন আছে। আগে এই ডিজাইন আসবো বাড়িতে এসে ডিজাইনটা বানিয়ে দেখবো, কাজ করব। একবার পুরো কনসেপ্টটা বুঝতে হবে। পুরো কনসেপ্টটা আরেকবার দেখতে হবে অবভিয়াসলি। কোথায় থেকে কি যাচ্ছে না যাচ্ছে। বাড়িতে সিম্পল অ্যারে অবজেক্ট নিজেরা বানাবে একটা, এরকম এত বড় লাগবে না, এত বড়টা নিয়েছি দেখতে সুন্দর লাগবে বলে। তুমি সিম্পল অ্যারে অবজেক্ট বানাও, তিনটে অবজেক্ট আছে, সেটা রেসপেক্টে নেস্টেডে সেটআপ একবার করো। কপি করে হ্যাঁ, বাটনের মধ্যে বাটনের লিংক টু করা যাবে না কেন? লিংক টু বাটনের ভেতরে যদি লিংক টু থাকে তাহলে এই পার্টিকুলার লেখাটার উপর ক্লিক করলে তখনই লিংক হবে। আর যদি লিংক টুটা বাইরে থাকে, বাটন ভেতরে থাকে, তাহলে বাটনের যে কোনো জায়গায় ক্লিক করলে লিংক হয়ে যাবে। বাট এখন বলে যে আলাদা করে লিংকের জন্য আর বাটন বানিও না, বাটন শুধু ডিসপ্লে হচ্ছে এরকম জায়গায় ক্ষেত্রে। ম্যাম এই ডিটেইলসটাকে ধরুন একটা বাটনের মধ্যে রেখে ওটাই বাটনটাকে ডিসকাশন করলাম, ওইটাই ডিসকাশন বোধহয় করলাম। বলতে গেলে ইউটিউব চলে আসছে কে চলে আসছে? ইউ ইউজার পেজে আছে, ডিটেইলস পেজটা দেখাবো একটু আমাকে। এটা তো বানায়নি কিছু না ও হ্যাঁ ম্যাজিক করছে আজকাল রিঅ্যাক্ট। চলো এখানে ক্লাস আছে বোধহয়, আমি এন্ড করলাম। হ্যাঁ, জিনিসটাকে বাড়িতে ছোট্ট অ্যারে অবজেক্ট বানাও, তাহলে নেস্টেড রেসপেক্ট ওখানে প্র্যাকটিস থাকবে।
আমি পরে দিয়ে এর রেসপেক্টটা দেখাবো, তোমরা তোমাদের অ্যারে অবজেক্টে কাজ করবে। ম্যাম নেক্সট ক্লাসে কনসেপ্ট আরেকবার একটু বুঝিয়ে নিশ্চয়ই। দেবেন।